নমস্কার। আমি যে টপিকগুলো নিয়ে ভিডিও করি সেই ভিডিওগুলো বেশিরভাগ গাড়ি রিলেটেড বা অটোমোবাইল রিলেটেড, অর্থাৎ অটোমোবাইল ইন্ডাস্ট্রির ফিউচার কী, কোনো গাড়ির হিস্ট্রি কী, কোন গাড়ির সেল কম হচ্ছে, কোন গাড়ির সেল বেশি হচ্ছে, কোন কোম্পানির ফিউচার অতটা ব্রাইট নয় কারণ গাড়িগুলোর সেল কম হচ্ছে, কিন্তু সেই সেলগুলো বাড়ানোর জন্যে কী কী মার্কেটিং স্ট্র্যাটেজি নেওয়া উচিত বা কোম্পানি কী কী মার্কেটিং স্ট্র্যাটেজি নিয়েছে সেগুলো বিষয়ে আলোচনা করি। এছাড়া কার ড্রাইভিং টিপস নিয়েও আলোচনা করি। তো এই যে আপনারা দেখছেন মানে ভিউয়ার্স, তো এদের একটা ডেটাবেস ইউটিউব তৈরি করে। ইউটিউব দেখায় যে টোটাল 100 জন যদি আপনার ভিডিও দেখে তাহলে তার মধ্যে কতজন পুরুষ এই ভিডিওটা দেখেছে আর কতজন নারী এই ভিডিওটা দেখেছে। তো আমার ভিডিওর যে ডেটাবেসগুলো ইউটিউব সেটাই দেখায় যে 100 জন যদি আমার ভিডিও দেখে তাহলে তার মধ্যে 98 জন পুরুষ আর 2 জন মহিলা। স্বাভাবিকভাবেই বোঝাই যাচ্ছে যে যারা পুরুষ বা মেল তারা গাড়ি চালাতে ভালোবাসে, তারা কার এনথুজিয়াস্ট হয়, এছাড়া গাড়ির খুঁটিনাটি ব্যাপার সম্পর্কে জানতে ভালোবাসে, অটোমোবাইল নিউজ পেতে ভালোবাসে। তো সেই জন্যই ওরা গাড়ির ব্যাপারে বেশি আগ্রহ দেখায় এবং আমার ভিডিওগুলো বেশি দেখে। কিন্তু 2% ফিমেলও আমার ভিডিও দেখে, মানে একবারে জিরো নয়। কিছু মানুষ মানে কিছু ভদ্রমহিলা আমার ভিডিও দেখেন। তো সেই রকমই একজন ভদ্রমহিলা আমাকে প্রশ্ন করেছেন যে দাদা, পশ্চিমবঙ্গে একটা ফ্যামিলি গাড়ি রাখতে কত খরচা লাগে। তো আজকের ভিডিওটা সেই টপিকটা নিয়ে যে পশ্চিমবঙ্গে কিংবা গোটা ভারতে যদি কেউ গাড়ি কিনতে চায় তাহলে সেই গাড়ি রাখার জন্যে আপনাকে কত খরচা বহন করতে হবে। তো আজকের ভিডিওটা যারা দেখছেন তারা হয়তো আশা করি বেশিরভাগ পুরুষ, তো তারা আপনাদের অর্ধাঙ্গিনীর সাথে এই ভিডিওটা শেয়ার করুন। কারণ জানেন তো, এই যে কেনাকাটা, গাড়ি কেনাটা কিন্তু একটা জয়েন্ট ডিসিশান। এবার আসি এই খরচার হিসেবটা দেখানোর জন্যে আমাকে একটা গাড়ি ধরে নিতে হবে। যারা প্রথমবারের জন্য গাড়ি কেনেন তারা অনেক সময় অল্টো কেনেন, কিংবা এখন হয়তো অনেক লোক অল্টো কিনতে চান না, তারা চান যে মারুতি ওয়াগনার কিনতে, কারণ এই গাড়িটা স্পেসিয়াস, পেছনে ডিকি স্পেস বা লাগেজ স্পেসও আছে এবং ইঞ্জিনটাও পাওয়ারফুল। তো সেই জন্যই লোকে মারুতি ওয়াগনার কেনার দিকেই বেশি ঝোঁকে। এবার যখন আমরা সাধারণ মানুষেরা কোনো গাড়ি কিনতে যাই তখন বেস মডেলটা কিন্তু চট করে আমরা পছন্দ করি না, কারণ বেস মডেলে অনেক ফিচার থাকে না। তো সেই জন্যে 1 লেভেল আপ বা 2 লেভেল আপ আমরা গাড়িগুলো কেনার চেষ্টা করি। তো মারুতি ওয়াগনার আপনি ধরুন দেখতে গেছেন, এর যে বেস মডেলটা হচ্ছে সেটা হচ্ছে এলএক্সআই মডেল। এটা হচ্ছে 1 লিটার ইঞ্জিন। তো আপনি ভাবলেন যে এলএক্সআই মডেলের থেকে ভিএক্সআই মডেলটা নেওয়া ভালো, ওর দামটা বেশি কিন্তু ওতে ফিচারও কিছু আছে বেশ কিছু। তো সেই ভিএক্সআইয়ের দাম হচ্ছে 6,65,315 টাকা। এবার আপনি দেখলেন যে এর ওপরে যে মডেলটা আছে ওয়াগনারের সেটা হচ্ছে জেডএক্সআই মডেল। তো জেডএক্সআই মডেলটার দাম হচ্ছে 7,01,564 টাকা। এটা প্রায় 36,000 টাকার মতো দাম বেশি ভিএক্সআই মডেলের থেকে। কিন্তু এর একটা অ্যাডভান্টেজ আছে, ভিএক্সআই যে মডেলটা আছে যেটা 6,65,000 দাম বলছিলাম সেটা কিন্তু 1 লিটার ইঞ্জিন আছে, কিন্তু জেডএক্সআই যে মডেলটা আছে সেটায় 1.2 লিটার পেট্রোল ইঞ্জিন আছে। শুধুমাত্র তা নয়, এর পাওয়ার আর টর্কটাও বেশি। 4 সিলিন্ডার ইঞ্জিন 1.2 লিটার, আগেরটা 1 লিটারটা ছিল 3 সিলিন্ডার ইঞ্জিন। তো যাই হোক, 1.2 লিটার 4 সিলিন্ডার পেট্রোল ইঞ্জিনটা 89 বিএইচপি পাওয়ার দেয় @6000 আরপিএম। এছাড়া 113 নিউটন মিটার টর্কও দেয় 4400 আরপিএমে। সুতরাং স্বাভাবিকভাবেই আমাদের ইচ্ছে হয় যে ওয়াগনারের 1.2 লিটার জেডএক্সআই মডেলটাই নেব। এবার এর অনেকগুলো ব্রেকআপ আছে। গাড়িটার দাম 7,01,000 হলো কি করে? এই ওয়াগনার জেডএক্সআই মডেলটার এক্স শোরুম প্রাইস হচ্ছে 6,28,000 টাকা। এরপর আপনি রেজিস্ট্রেশন করবেন, রোড ট্যাক্স দেবেন ফর 5 ইয়ার্স, তো সেটার চার্জ পড়ে যাচ্ছে 34,540 টাকা ওয়েস্ট বেঙ্গলে। এরপর আপনি ইন্স্যুরেন্স করবেন, তো ইন্স্যুরেন্সেরও একটা চার্জ পড়ছে, সেটা হচ্ছে 37,024 টাকা। আদার চার্জেস পড়ছে 2,000 টাকা। তো সব মিলিয়ে টোটাল চার্জেস আসছে 7,01,564 টাকা। এবার আপনি বলবেন যে আমি কত টাকা ডাউন পেমেন্ট করব, নিয়মটা কি? 10%, 5%, 20%, 15%, এরকম একটা কিছু নিয়ম কি আছে যেটা মিনিমাম আমায় করতে হবে। এক্ষেত্রে বলে রাখা দরকার যে ইন্ডিয়াতে মিনিমাম ডাউন পেমেন্ট করার জন্য কোনো নিয়ম নেই। আপনি যতটা পারবেন ডাউন পেমেন্ট করবেন। অবভিয়াসলি আপনার অন্য কিছু জিনিস হ্যাম্পার না করে, আপনার বিগত কয়েক মাসে যদি আপনি কিছু টাকা অ্যাকুমুলেট করে থাকেন বা জমিয়ে থাকেন যেটা দিয়ে আপনি গাড়ি কিনবেন ভেবেছেন,
সেই টাকাটাই আপনি ইনভেস্ট করবেন গাড়িটার পেছনে। অর্থাৎ এখানে আমি ধরে নিচ্ছি যে 7,01,564 টাকার মধ্যে আপনি 2,01,564 টাকা ডাউন পেমেন্ট করলেন। এবার বাকি রইল কত? 5 লাখ টাকা বাকি রয়ে গেল। এই যে 5 লাখ টাকাটা আপনি ধরে নিয়েছেন যে লোন নেবেন, ঠিক আছে। এবার আজকালকার দিনে বিভিন্ন কোম্পানি লোন দিচ্ছে, মানে বিভিন্ন ব্যাংকিং ইনস্টিটিউশনগুলো লোন দিচ্ছে। কোনো কোম্পানি 9% দিচ্ছে, কোনো ব্যাংক 8.5%-এর মতো দিচ্ছে। এবার সেগুলো ডিপেন্ড করে, ব্যাংক টু ব্যাংক ভ্যারি করে। আরেকটা জিনিস আছে, আগে আপনি যদি কোনো লোন নিয়ে থাকেন এবং সেই লোনের রিপেমেন্টটা যদি খুব ভালোভাবে করে থাকেন, তাহলে আপনার ক্রেডিট রেটিং পয়েন্ট সেটা অনেক ভালো হয়ে যায়। সেই জন্য লোনের যে ইন্টারেস্ট রেট সেটাও কম থাকে। তো যাই হোক, তর্কের খাতিরে আমি ধরে নিলাম যে আপনি ব্যাংক থেকে লোন নিচ্ছেন এবং সেই ব্যাংকের লোনের ইন্টারেস্ট রেট হচ্ছে 8.8%। এবার 8.8% ইন্টারেস্ট রেট নিয়ে আপনি 5 বছরের জন্য লোন নিলেন 5 লাখ টাকা। যে মাসে গাড়িটা পেলেন সেই পরের মাস থেকে আপনাকে ইএমআই পরিশোধ করতে হবে। হিসেব করে দেখা যাচ্ছে যে 5 লাখ টাকা যদি আপনি লোন নেন, তাহলে ইএমআই এর পরিমাণ হবে 10,331 টাকা। এবার আপনি কদিনের জন্য লোন নিচ্ছেন? 5 বছরের জন্য, অর্থাৎ 60 মান্থস। 60 ইন্টু 10,331, এটা গুণ করে দিন। এটার অ্যামাউন্ট হচ্ছে 6,19,860 টাকা। অর্থাৎ 5 লাখ টাকার যে লোনটা আপনি নিয়েছেন সেটা রিপেমেন্ট করতে আপনি 5 বছর টাইম নিচ্ছেন। এবার টোটাল যে অ্যামাউন্ট হচ্ছে অ্যালং উইথ ইন্টারেস্ট রেট সেটা হচ্ছে 6,19,860 টাকা। তো এটা আপনার 5 বছরের জন্য খরচাটা ডিডিউস করে দিলাম যে 6,19,860 টাকা আপনি দেবেন। এবার চলে আসি সার্ভিস ইন্টারভালে। 10,000 কিলোমিটার, 20,000, 30,000, 40,000, 50,000 এইরকম ইন্টারভালে আপনি সার্ভিস করাতে থাকবেন। এবার এই সার্ভিসিংয়ের সময় কি কি জিনিস চেঞ্জ হবে? জেনারেলি অয়েল ফিল্টার চেঞ্জ হয়, ইঞ্জিন অয়েল চেঞ্জ হয়, এছাড়া যদি কুলেন্ট চেঞ্জ করার থাকে কুলেন্ট চেঞ্জ করে, সার্ভিস চার্জ থাকে। তো এগুলো ইনক্লুড করে 5টা বছর আপনি যদি সার্ভিস করিয়ে থাকেন কোম্পানি থেকে, তাহলে অন অ্যান অ্যাভারেজ 3800 থেকে 3900 টাকা আপনার খরচা হবে। এটা আমি ধরে নিচ্ছি, কারণ এর থেকে কমও হতে পারে, আবার এর থেকে বেশিও হতে পারে, কিন্তু জেনারেলি দেখা গেছে যে 3,800 থেকে 4,000 টাকার মধ্যে আপনার খরচাটা হয়ে থাকে প্রত্যেক বছরে। তো 5 বছর সার্ভিস করালে মোটামুটি দেখা যায় যে 19,000 টাকার মতো আপনার খরচা হয়েছে, ঠিক আছে। তো এই 19,000 টাকাটাও আপনার একটা খরচা, যেটা আপনি আপনার এক্সপেন্ডিচারের মধ্যে জুড়বেন। অর্থাৎ 6,19,860 টাকা প্রথমে আপনি জুড়েছিলেন, তার সাথে 19,000 টাকা আপনি জুড়লেন। এবার কি আসছে আপনার? মিসলিনিয়াস রিপেয়ার কস্ট। অর্থাৎ প্রত্যেক বছরে গাড়ি হয়তো কোনো জায়গায় একটু ঘষটে গেল, কোনো জায়গায় হয়তো একটু রং চটে গেল, কোনো হয়তো বাল্বের সুইচ কেটে গেল, হয়তো ব্যাটারি চেঞ্জ করতে হলো, এরকম ছোটোখাটো কাজ টুকিটাকি থেকেই থাকবে। এবার এই সামান্য একটা কোনো স্ক্র্যাচ পড়েছে, সেটার জন্য আপনি ইন্স্যুরেন্স ক্লেম করতে যাবেন না, সেগুলো চেষ্টা করবেন যে কোনো রং দিয়ে মিলিয়ে দেওয়ার। তো সেইগুলোর জন্য আমি ধরে নিলাম যে 5 বছরের টুকিটাকি কাজ করার জন্য আপনার খরচা হবে 12,000 টাকার মতো, ঠিক আছে। তো এই 12,000 টাকাটা আপনি অ্যাড করে নিন। এবার আপনি যখন নতুন গাড়ি কিনছেন তখন সেই গাড়ির মধ্যে তো সব কিছু ফিচার থাকে না, কিছু কিছু জিনিস আপনাকে লাগিয়ে নিতে হয়। এই ধরুন ফগ ল্যাম্প নেই, ZXi মডেলেও তো ফগ ল্যাম্প নেই, এছাড়া রেয়ার পার্কিং সেন্সার নেই। না, ZXi রেয়ার পার্কিং সেন্সার আছে কিন্তু ড্যাশ ক্যাম নেই, আপনি ড্যাশ ক্যাম লাগিয়ে নিলেন। সিট কভার নেই, সিট কভার হয়তো লাগাতে গেলেন। এছাড়া ধরুন ওই যে স্টিয়ারিংয়ের যে কভার সেটা নেই, সেন্ট ওটা নেই, ওটাও লাগাবেন। তো এটার জন্য আমি ধরে নিলাম যে 10 থেকে 12,000 টাকা আপনার আরও এক্সেস খরচা হলো। আর কি কস্ট হতে পারে? আপনি প্রত্যেক বছর ইন্স্যুরেন্স রিনিউ করছেন, অর্থাৎ প্রথম বছর 37,000 টাকা দিয়ে ইন্স্যুরেন্স রিনিউ করেছিলেন, সেটা অবশ্যই 6,19,860-এর মধ্যে আর প্রথমে দেওয়া 2,01,000 টাকার মধ্যে ঢুকে আছে। পরের বছর যখন আপনি ইন্স্যুরেন্স রিনিউ করছেন তখন তো সেগুলোকে আপনাকে ডাউন পেমেন্ট করতে হবে। তো আমি ধরে নিলাম যে ইন্স্যুরেন্সের যে অ্যামাউন্টটা সেটা বছর বছর 10%-এর মতো কমছে, ধরে নিচ্ছি। এটা প্রথম বছর 37,000 টাকা, তারপরের বছর 34,000 টাকা, তারপরের বছর 30,000 টাকা, তারপর 27,000 টাকা, তারপর 24,000 টাকা, এরকমভাবে 5th ইয়ারে আপনি 24,000 টাকা অবধি দিলেন। তাহলে আপনার টোটাল কত খরচা হলো পরের 4 বছরে যে আপনি খরচাটা করেছেন সেটার টোটাল অ্যামাউন্ট হলো 1,15,000 টাকা। এবার তো মেন জিনিসটাই বাকি রইল, গাড়ি চলার জন্য কত খরচা হয়।
এখন যে পেট্রোলের দাম সেটা হচ্ছে 106 টাকার মতো, রাফলি 106 টাকার মতো পেট্রোলের দাম। এবার এই মারুতি সুজুকি ওয়াগনার 1.2 লিটার ZXi গাড়ির মাইলেজ কত? কোম্পানি থেকে বলা হচ্ছে যে এটার ARAI মাইলেজ হচ্ছে 23.56 কিলোমিটার পার লিটার। কিন্তু রিয়েল কন্ডিশনে যখন আপনি রাস্তায় গাড়ি চালাচ্ছেন, যখন সিটির মধ্যে ড্রাইভ করছেন, যখন জ্যামে ফাঁসছেন, অনবরত ক্লাচ ইউজ করছেন, ব্রেক ইউজ করছেন, অ্যাক্সিলেটার ইউজ করছেন, তখন এই রিয়েল মাইলেজটা তো আপনি পাচ্ছেন না, মাইলেজটা কমে যাচ্ছে যথারীতি। তো আমি ধরে নিলাম প্রথম বছর আপনি 15 কিলোমিটার পার লিটার মাইলেজ পেলেন। 106 টাকা হচ্ছে পেট্রোলের দাম। এবার এই 106 টাকায় আপনি 15 কিলোমিটার চালাতে পারছেন, অর্থাৎ পার কিলোমিটার আপনার 7 টাকা করে খরচা হচ্ছে। এইভাবে আপনি ধরুন মাসে 1000 কিলোমিটার চালাচ্ছেন, তাহলে 12 মাসে কত? 12,000 কিলোমিটার চালাবেন। এবার 12 মাসে তাহলে 7 টাকা করে যদি খরচা হয়, তাহলে 12,000 কিলোমিটারের জন্য আপনার কত খরচা হচ্ছে? 84,800 কিলোমিটার প্রথম বছর। সেকেন্ড ইয়ার অনওয়ার্ডস আমি ধরে নিলাম যে আপনি গাড়ি চালাতে শিখে গেছেন, কোথায় ক্লাচ টিপতে হয়, কোথায় ব্রেক টিপতে হয়, কিভাবে গাড়ি চালাতে হয়, কিভাবে ফেদার টাচ করে আপনাকে অ্যাক্সিলারেট করতে হয়, সেই সমস্ত জিনিসগুলো আপনি জেনে গেছেন। সুতরাং মাইলেজটাও বেশি পাবেন। ধরে নিলাম যে আপনি 16 কিলোমিটার মাইলেজ পাচ্ছেন। এবার সেই সময় পেট্রোলের দামও তো একটু বাড়বে। ধরে নিলাম যে 4 টাকা বেড়ে গেছে, 110 টাকা হয়ে গেছে। এবার 110 টাকায় আপনি 16 কিলোমিটার চালাতে পারছেন। তার মানে প্রত্যেক কিলোমিটার চলার জন্যে 6 টাকা 87 পয়সা খরচা হচ্ছে। এবার বছরে আপনি আবার 12,000 কিলোমিটার চালাচ্ছেন, তাহলে 12,000 কিলোমিটার চালানোর জন্য আপনার কত খরচা হচ্ছে? 82,500 টাকা। থার্ড ইয়ারে পেট্রোলের দাম 114 টাকা হয়ে গেছে, তখনও আপনি 16 কিলোমিটার পার লিটার মাইলেজ পাচ্ছেন। 12,000 কিলোমিটার চালানোর জন্যে 85,500 রুপিস আপনার খরচা হলো। ফোর্থ ইয়ারে ধরে নিলাম পেট্রোলের দাম 4 টাকা করে বাড়াচ্ছি, 118 টাকা হয়ে গেছে। 16 কিলোমিটার পার লিটারই আপনি মাইলেজ পাচ্ছেন। সেই সময় 12,000 কিলোমিটার চালানোর জন্য আপনার 88,500 টাকা খরচা হলো। ফিফথ ইয়ারে ধরুন 124 টাকা হয়ে গেছে, তো 16 কিলোমিটার পার লিটারই মাইলেজ পাচ্ছেন। সেই সময় 12,000 কিলোমিটার চালানোর জন্য আপনার 93,000 খরচা হলো। অর্থাৎ দেখা যাচ্ছে যে 4 টাকা 6 টাকা করে যদি আমি বাড়িয়েও দিই পেট্রোলের দাম, তাহলে টোটাল যে খরচাটা হচ্ছে সেটা হচ্ছে 84,800, 82,500, 85,500, 88,500, 93,000, এগুলোকে যোগ করে যে টোটালটা আসবে সেটাই হচ্ছে 5 বছরে আপনার পেট্রোলের পেছনে খরচা। সেটার অ্যামাউন্টটা হচ্ছে 4,34,300 টাকা। তো এবার সব কটাকে যোগ করে দিই, অর্থাৎ লোন রিপেমেন্ট অ্যামাউন্ট 6,19,860, সার্ভিস কস্ট 19,111, মিসলিনিয়াস রিপেয়ার কস্ট সেটা হচ্ছে 12,000 টাকা, এক্সট্রা ফিটিংস হচ্ছে 10,000 টাকা, ইন্স্যুরেন্সের কস্ট হচ্ছে 1,15,000 টাকা, এছাড়া 4,34,300 টাকা আপনার পেট্রোলের পেছনে খরচা হয়েছে। তো এগুলোকে যদি যোগ করি তাহলে টোটাল আসবে 12,10,271 টাকা। এছাড়া প্রথম বছর যখন আপনি গাড়ি কিনেছিলেন ডাউন পেমেন্ট দিয়েছিলেন 2,01,564 টাকা। এবার 2,01,564 টাকাটাকে আমি বাদ দিলাম, ওটা তো প্রথমেই খরচা করে ফেলেছেন। পরবর্তীকালে আপনাকে 12,10,271 টাকা খরচা করতে হবে। এবার এটা 5 বছরের জন্য খরচা হচ্ছে, তাহলে প্রত্যেক বছরে আপনার কত খরচা হচ্ছে? প্রত্যেক বছরে খরচা হবে আপনার 2,42,054 টাকা। 5 দিয়ে ভাগ করলাম 12,10,000 টাকা, তাহলে 12 মাসের জন্য 2,42,054 টাকা। এটাকে যদি 12 দিয়ে ভাগ করি তাহলে দেখা যাচ্ছে 20,200 টাকার মতো, প্রায় 20,200 টাকার মতো আপনার প্রত্যেক মাসে খরচা হচ্ছে। অর্থাৎ আপনাকে যদি একটা মারুতি সুজুকি ওয়াগনার ZXi 1.2 লিটার গাড়ি রাখতে হয় তাহলে 20,200 টাকার মতো প্রত্যেক মাসে আপনার এক্সট্রা খরচা হবে। এবার এই যে 20,200 টাকা অ্যামাউন্টটা মাসে মাসে খরচা হচ্ছে, এটাকেও আপনি রিডিউস করতে পারেন। কারণ আমি ধরে নিয়েছিলাম যে ইন্স্যুরেন্স আপনি কোম্পানি থেকে নিচ্ছেন এবং সেখানে 0 ডিপ্রিসিয়েশন কভার আছে, বাম্পার টু বাম্পার কভারেজ আছে, এছাড়া টায়ার প্রোটেকশন আছে, ইঞ্জিন কভারেজ আছে, এই সমস্ত জিনিসগুলোকে আমি ধরে নিয়েছিলাম। তো সেই জন্যেই ইন্স্যুরেন্সের যে প্রিমিয়াম অ্যামাউন্টটা ছিল ওটা অনেক বেশি ছিল। কিন্তু আউটসাইড থেকে কিংবা কোম্পানি থেকে আপনি যদি ইন্স্যুরেন্স নেন এবং কম প্রিমিয়াম ওলা ইন্স্যুরেন্স নেন যাতে অত কিছু কভারেজ থাকবে না, তাহলে প্রিমিয়াম কম হবে। সেখানে হয়তো 12-13 হাজার টাকাতেই আপনার গোটা গাড়ির সারা বছরের জন্য ইন্স্যুরেন্সের কভারেজ হয়ে যাবে। সেক্ষেত্রে আপনার যে টোটাল কস্টটা সেটাও কমে যাবে, কিন্তু বিশেষ কিছু কম হবে না, মানে অনেকটা কম হবে না, হয়তো 18-19 হাজার টাকায় গিয়ে দাঁড়াবে। এছাড়া গাড়ি যদি আপনার কম চলে তাহলে স্বাভাবিক ব্যাপার যে আপনার খরচা কমে যাবে, কারণ পেট্রোল কম খরচা হচ্ছে। কিন্তু নিয়মিতভাবে আপনাকে বছর বছর সার্ভিসিংটা করিয়ে যেতে হবে, সেটা কিন্তু ম্যান্ডেটরি।
তো আজকের ভিডিওতে এটাই আলোচনা করার ছিল যে একটা গাড়ি ওনারশিপ করার জন্য, একটা গাড়ি রাখার জন্যে আপনাকে মাসে মাসে কত টাকা খরচা করতে হবে। হ্যাঁ, ইনিশিয়ালি আপনাকে ডাউন পেমেন্ট করতে হবে একটা হিউজ অ্যামাউন্ট দিয়ে। যতটা পারবেন বেশি অ্যামাউন্ট দেওয়ার চেষ্টা করবেন, তাতে আপনার যে লোন অ্যামাউন্টটা সেটা কম হবে এবং তার জন্য আপনাকে কম অ্যামাউন্ট ইএমআই দিতে হবে। অনেকে বলে না যে জিরো ডাউন পেমেন্টে আমি আপনাকে গাড়ি বুক করিয়ে দেবো, সেইগুলো না করাই ভালো। যতটা পারবেন বেশি অ্যামাউন্ট দিয়ে তারপর বাকি অ্যামাউন্টটার জন্যে লোন নেবেন। কারণ গাড়ির এগেনস্টে আপনি যদি কোনো লোন নেন এবং আপনি যদি কোথাও সার্ভিস করেন বা কোথাও যদি এমপ্লয়েড হন, তাহলে আপনি ট্যাক্সেও কোনো বেনিফিট পাবেন না। সুতরাং সেই লোন নিয়ে লাভ নেই যে লোনের এগেনস্টে আপনি কোনো ট্যাক্স বেনিফিট পাবেন না। সেই জন্যে যতটা পারবেন ডাউন পেমেন্ট করার চেষ্টা করবেন। তো আজকের ভিডিওতে এটাই আলোচনা করার ছিল যে একজন মধ্যবিত্ত লোক, আমার মতো লোক, আপনার মতো লোক যদি গাড়ি নিতে চায় তাহলে কত টাকা তাকে মাসে মাসে খরচা করতে হবে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন, আপনার স্ত্রীর সাথে শেয়ার করবেন, আর যারা ভদ্রমহিলারা এই ভিডিওটা দেখছেন তারা হাজব্যান্ডের সাথে শেয়ার করবেন। কারণ এটা সত্যি কথা যে আপনারা যখন কোনো গাড়ি কিনছেন, সেটা যদি ওয়ার্কিং লেডিও হয় কিংবা যদি একজন হাউসওয়াইফও হয়, তাকে সবসময় বাড়ির যে হাজব্যান্ড আছে বা কর্তা আছেন দুজনের মধ্যে আলোচনা করেই সেই গাড়িটা কিনতে হবে। কারণ ইটস এ জয়েন্ট ডিসিশন। আর গাড়ি কেনার পর অবশ্যই সিট বেল্ট পরে গাড়ি চালাবেন, হাই বিমে গাড়ি চালাবেন না, চেষ্টা করবেন লো বিমে গাড়ি চালাবার রাত্রিবেলা। আর খুব ভালো থাকবেন।